My dear brothers and sisters, welcome to Semester Dada. ডিয়ার স্টুডেন্ট, একাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় সেমিস্টারের একটি গুরুত্বপূর্ণ মডেল সেট এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। যেসব প্রশ্নগুলো এবার পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি, সেই প্রশ্নগুলো নিয়েই আলোচনা করব। দেখো, আমরা প্রথমে দেখতে পাচ্ছি সাম্য বলতে সাধারণত কী বোঝায়, আইন বলতে কী বোঝো, জাতীয় রাষ্ট্রের মধ্যে দুটি পার্থক্য, এই প্রশ্নগুলো এবং এর উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে চলো প্রথম প্রশ্নটা দেখে নেওয়া যাক। সাম্য বলতে সাধারণত কী বোঝায়? সাম্য বলতে কোনো একটি দেশের সেখানকার মানুষজন, সকল শ্রেণীর মানুষজন তাদের সমান অধিকার এবং মর্যাদা ও সুযোগ সুবিধাকে বোঝায়। এখানে লিঙ্গ, বর্ণ বা ধর্ম বিশেষে কেউকে অধিকার বেশি বা কম দেওয়া হবে না, এখানে সকলের জন্য সমান অধিকার থাকবে। দ্বিতীয় প্রশ্ন, আইন বলতে কী বোঝো? আইন হলো রাষ্ট্র কর্তৃক প্রণীত এবং স্বীকৃত বিধিনিষেধের সমষ্টি, যা সমাজের শৃঙ্খলা বজায় রাখতে এবং নাগরিকদের অধিকার ও কর্তব্য নির্ধারণে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন, জাতি ও রাষ্ট্রের মধ্যে দুটি পার্থক্য লেখো। জাতি হলো একটি মানসিক ধারণা যা ভাষা, সংস্কৃতি, ঐতিহ্যের ভিত্তিতে গঠিত। অপরদিকে রাষ্ট্র হলো একটি রাজনৈতিক ধারণা যা নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব দ্বারা গঠিত। জাতি একটি রাষ্ট্রের অংশ হতে পারে, কিন্তু রাষ্ট্র একটি জাতির অংশ নয়। পরবর্তী প্রশ্ন, আদর্শ জাতীয়তাবাদ কাকে বলে? আদর্শ জাতীয়তাবাদ হলো এমন একটি ধারণা যা নিজের জাতির প্রতি ভালোবাসা ও আনুগত্যের পাশাপাশি অন্যান্য জাতিকেও সম্মান জানানো ও সহনশীলতার কথা বলে। 3 নম্বরের প্রশ্ন যেটা আছে, কর্তৃত্ববাদের সুবিধা এবং অসুবিধাগুলি লেখো। এখানে কর্তৃত্ববাদের যে সুবিধা সেগুলি হলো দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং স্থিতিশীলতা। অসুবিধা, নাগরিক অধিকারের অভাব এবং ভিন্ন মতের দমন। অথবা যদি আমরা দেখি পরবর্তী যে প্রশ্নটা, সর্বাত্মকবাদের দুটি বৈশিষ্ট্য লেখো। এর উত্তর আমরা কী লিখব? উত্তর এইভাবে লিখব যে রাষ্ট্রের সর্বময় ক্ষমতা এবং ব্যক্তি স্বাধীনতার অভাব, একদলীয় শাসন এবং রাষ্ট্রীয় পরিচালনার মাধ্যমে জনমত গঠন করা। পরবর্তী প্রশ্ন 4 নম্বর, যেটা মৌলিক অধিকার বলতে কী বোঝায়? এখানে মৌলিক অধিকার আমরা জানি, বা যেটাকে ইংরেজিতে বলা হয় ফান্ডামেন্টাল রাইট। আমাদের ভারতে 6টি মৌলিক অধিকার আছে। সেই মৌলিক অধিকার আমরা কিভাবে প্রয়োগ করতে পারবো, প্রত্যেকটা মানুষ কি সমান অধিকার ভোগ করতে পারবো, সমান মৌলিক অধিকার অর্জন করতে পারবো কিনা, সেই বিষয়গুলোই বোঝায়। তাহলে বিষয়গুলি এখানে কী আছে দেখে নিই। মৌলিক অধিকার হলো সেই অধিকারগুলি যা সংবিধান কর্তৃক স্বীকৃত এবং সুরক্ষিত, যা একজন নাগরিকের জীবন এবং বিকাশে অপরিহার্য গুরুত্বপূর্ণ একটি উপাদান। পরবর্তী প্রশ্ন, ধর্মনিরপেক্ষতা বলতে কী বোঝায়? এই যে ধর্মনিরপেক্ষতা একটা শব্দ, এটা কিন্তু আমাদের সংবিধানের প্রথম দিকে ছিল না। 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1976 সালে আমাদের ইন্দিরা গান্ধী সরকার যখন ছিল, তখন এই শব্দটাকে আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় এবং এর পরবর্তীতে বিভিন্ন ধরনের সমস্যা বা সুযোগ সুবিধাগুলো হয়েছিল। তা সত্ত্বেও আমরা বলতে পারি যে ধর্মনিরপেক্ষতা বলতে কী বোঝায় সেটা যদি আমরা দেখি, ধর্মনিরপেক্ষতা হলো একটি রাষ্ট্র কর্তৃক সকল ধর্মের প্রতি সম্মান, শ্রদ্ধা এবং কোনো বিশেষ ধর্মের প্রতি কোনো পক্ষপাতিত্ব না করা। 5 নম্বর প্রশ্ন, এফপিটিপি পদ্ধতির দুটি বৈশিষ্ট্য লেখো। এখানে এই এফপিটিপি বর্তমানে কেন ব্যবহার করা হয় ইলেকশনের ক্ষেত্রে? ইলেকশন কমিশনার এই পদ্ধতি কেন ব্যবহার করছে? বিশেষ কোনো এর সুবিধা আছে, এবং যেহেতু এর সুবিধা থাকে সেই জন্য আমরা এটা ব্যবহার করি। এর বৈশিষ্ট্য তাহলে আমরা প্রথমটা দেখে নিই, যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পায় সেই বিজয়ী হয়। একটি সরল এবং সহজে বোঝা যায় যে এমন নির্বাচনী পদ্ধতি। অথবা যদি দেখি পরবর্তী যে প্রশ্নটা আছে, ভারতের নির্বাচন কমিশনের ক্ষমতা এবং কার্যাবলী সম্পর্কে লেখো। এই প্রশ্নটা এবারের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত আমরা এই নির্বাচন কমিশনার সম্পর্কে হালকা একটু জেনে নিই, তারপরে আমরা কার্যাবলী ক্ষমতা সম্পর্কে জানবো। নির্বাচন কমিশনারকে নিয়োগ করেন আমাদের রাষ্ট্রপতি 5 বছরের জন্য, এবং এই নির্বাচন কমিশনারের কাজগুলি হলো যে নির্বাচন পরিচালনা করা এবং তত্ত্বাবধান করা, নির্বাচনী বিধি প্রণয়ন করা এবং প্রয়োগ করা, রাজনৈতিক দল এবং প্রার্থীদের আচরণবিধি নিয়ন্ত্রণ করা, কোথাও কোনো সমস্যা হলে সেই সব দেখা, কোনো পার্টির কী নাম দেওয়া হবে, কী চিহ্ন দেওয়া হবে, এই সমস্ত কাজগুলি নির্বাচন কমিশনারের মধ্যে পড়ে। আমরা আরেকটা কথা বলতে পারি যে আমাদের যে নির্বাচন কমিশনার সেটা গঠন করা হয় 1951 সালে, এবং আমাদের প্রথম যে নির্বাচন কমিশনার ছিলেন তিনি আমাদের পশ্চিমবঙ্গের ছিলেন সুকুমার সেন, হচ্ছে আমাদের ভারতবর্ষের প্রথম নির্বাচন কমিশনার। এবার আমরা দেখব 4 নম্বরের প্রশ্ন, 4 মার্ক, 3টি প্রশ্ন থাকে। এই 3টি প্রশ্নের এক একটি প্রশ্নের মান থাকে 4 করে। তাহলে প্রথম প্রশ্ন কি, জাতীয়তাবাদের সংজ্ঞা
ও প্রকৃতি নির্দেশ করো। এই জাতীয়তাবাদ বলতে আমরা কি বোঝাই? জাতীয়তাবাদ বলে কোনো একটা জাতি বা রাষ্ট্রের সেখানকার মানুষজনের প্রতি যে তার নিজের দেশের প্রতি একটা আলাদা ভালোবাসা, নিজের দেশের প্রতি সমর্পণ করা, নিজের দেশের জন্য কিছু করা, এই জিনিসটাই এর মূল বর্তমান হচ্ছে আমার অ্যাকচুয়ালি বোঝায় যেটা দেশপ্রেম। দেশপ্রেমটাকে আমরা আমার দেশকে কতটা ভালোবাসি, দেশের জন্য কী কী করতে পারছি, দেশের জন্য কী কী করা হয়েছে, এইগুলোকে বলা হয় আমার জাতীয়তাবাদ। এই জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের যে মতবাদ ছিল সেটা কি, সেটা আমরা আলোচনা করব। রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয়তাবাদকে একটি সংকীর্ণ এবং ধ্বংসাত্মক ধারণা হিসেবে দেখছেন। তিনি আন্তর্জাতিকতাবাদ এবং মানবতাবাদের উপর জোর দিয়েছেন যে তার মতে জাতীয়তাবাদ মানুষকে বিচ্ছিন্ন করে এবং বিশ্ব শান্তির পথে বাধা সৃষ্টি করে। দ্বিতীয় প্রশ্ন, আইনের দৃষ্টিতে সমতা বলতে কী বোঝায়? দেখো প্রিয় ছাত্রছাত্রী, আমি প্রথমেই বলেছি এই যে সমতা বলতে কী বোঝায় সেটা আমি প্রথমেই 2 মার্কের বলেছি। এটা হচ্ছে এখন 4 নম্বরের জন্য, যে আমাদের 4 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের জন্য আমরা জানি যে উত্তরগুলো একটু বিভিন্ন ধরনের একটু হলেও ভিন্নভাবে লিখতে হয় এবং প্রশ্নের পরিমাণের যে উত্তরটা তার পরিমাণটা কিছুটা বাড়িয়ে দিতে হয়। তাহলে আইনের দৃষ্টিতে সমতা বলতে কী বোঝায় এবং ব্যতিক্রমগুলো কী সেগুলো নিয়ে একটু আলোচনা করি। তাহলে দেখে নিই কী আছে। আইনের দৃষ্টিতে সমতা বলতে বোঝায় আইনের সামনে সকল নাগরিকই সমান এবং আইনের সমান সুরক্ষা পাওয়ার অধিকারী। এর ব্যতিক্রম যদি আমরা দেখি, এর ব্যতিক্রম হলো রাষ্ট্রপতির যেমন বিশেষ অধিকার থাকে, তারপরে আমাদের থাকে শিশু ও মহিলাদের জন্য বিশেষ আইনকানুন থাকে, তারপর যারা শারীরিকভাবে অক্ষম বা পিডব্লিউডি বা বিশেষভাবে অক্ষম তাদের জন্য কিছু আইনকানুন থাকে, এইসব হচ্ছে। তারপর সংরক্ষিত শ্রেণীর জন্য SC ST OBC এদের জন্য কিছু সংরক্ষণ থাকে, এগুলো কিছুটা ব্যতিক্রম। পরবর্তী প্রশ্ন, মৌলিক অধিকার ও রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্যগুলি কী সেগুলো আমরা এবার একটু দেখে নেব। মৌলিক অধিকার এগুলি আইনিভাবে বলবৎযোগ্য, কিন্তু নির্দেশমূলক নীতি সেগুলো কিন্তু আইনিভাবে বলবৎযোগ্য নয়। মৌলিক অধিকার নাগরিকদের অধিকার রক্ষা করে, কিন্তু নির্দেশমূলক নীতিগুলি রাষ্ট্রের কর্তব্য নির্ধারণ করে। মৌলিক অধিকার নেতিবাচক, যা রাষ্ট্রের ক্ষমতা সীমিত করে, কিন্তু নির্দেশমূলক নীতিগুলি ইতিবাচক, যা রাষ্ট্রের কল্যাণমূলক কাজের উৎসাহিত করে। 3 নম্বর প্রশ্ন দেখব আমরা, ভারতের নির্বাচন কমিশনের কার্যাবলী আলোচনা করে। একটু আগেই আমরা বললাম যে ভারতের নির্বাচন কমিশনের কার্যাবলী এবং তার গুরুত্ব। এর কার্যাবলীগুলি কী কী? নির্বাচনী তালিকা তৈরি করা, নির্বাচন কেন্দ্র স্থাপন করা, রাজনৈতিক দল এবং তাদের প্রার্থীদের নিবন্ধন করা, তাদের কোনো একটা দলের চিহ্ন দেওয়া, সেই দলের নাম, বিভিন্ন ধরনের কাজকর্ম নির্বাচন কমিশনের আন্ডারে পড়ছে, যেগুলো আমাদের ইলেকশনের যেটা আমরা ভোটাধিকারের কোনো প্রার্থী সে ভোট দেওয়ার যোগ্যতা অর্জন করতে পারবে কিনা, তার কত বয়স হলে সে ভোট দিতে পারবে, এইসব বিভিন্ন কাজকর্মগুলো আমাদের নির্বাচন কমিশনের আন্ডারে পড়ছে। পরবর্তী প্রশ্ন আমরা দেখছি, ভারত সরকার নির্বাচনে PR সিস্টেম এর পরিবর্তে APTP সিস্টেম চালু করেছে কেন? কারণ যদি আমরা বলতে চাই যে এই যে সিস্টেমটা APTP এটা খুব সহজ এবং সরল পদ্ধতি, ওই জন্য বর্তমানে আমাদেরকে এই সিস্টেমে নির্বাচন কমিশন এই সিস্টেমটা চালু করেছে। এটি একটি স্থিতিশীল সরকার গঠনে সাহায্য করে এবং এটি আঞ্চলিক দলগুলির প্রভাব কমাতেও সাহায্য করে। পরবর্তী প্রশ্নগুলি দেখব, এগুলি হলো 6 মার্কের 3টি প্রশ্ন করতে হবে, 18 নম্বর থাকে মোট। প্রথম প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। তাহলে এর পক্ষে যুক্তিগুলো কি? পক্ষে যুক্তি হলো ক্ষমতার অপব্যবহার রোধ করে, নাগরিক স্বাধীনতা রক্ষা করে এবং সরকারের দক্ষতা বৃদ্ধি করে। এর বিপক্ষে যুক্তি হলো সরকারের কাজে বিলম্ব ঘটাতে পারে, বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় দেখা দিতে পারে এবং জরুরি পরিস্থিতির দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা খুবই কঠিন কাজ হতে পারে। পরবর্তী প্রশ্ন, সাম্য বলতে কী বোঝো? সাম্যের প্রকৃতি বিশ্লেষণ করো। সাম্য হলো সমাজের সকল মানুষের সমান অধিকার। আমরা প্রথম দিকেই পড়েছি যে প্রত্যেকটি মানুষ সমান অধিকার ভোগ করবে, সেটাই হলো আমাদের সাম্য, এবং সবার সুযোগ সুবিধা মর্যাদা এই সবকে সাম্য বলতে হয়। এর প্রকৃতি হলো আইনের দৃষ্টিতে সকলেই সমান, রাজনৈতিকভাবে সকলে সমান ক্ষমতা ভোগ করবে, অর্থনৈতিকভাবেও সকলে সমান এবং সামাজিক নিরাপত্তাগত দিক থেকেও সকলে সমান অধিকার ভোগ করবে। 2 নম্বর প্রশ্ন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও। গণতান্ত্রিক আমরা বলতে কি বোঝাই? এখানে দুটো শব্দ পাবো, একটা গণতন্ত্র, একটা প্রজাতন্ত্র, যেটা আমাদের ভারতবর্ষের সংবিধানে আছে গণতন্ত্র প্রজাতন্ত্র। গণতন্ত্র বলতে বোঝায় যে কোনো একটি দেশের জনগণ সেই দেশে তারা তাদের নিজেদের পছন্দ মতো কোনো প্রার্থীকে ক্ষমতায় বসাবে এবং তাকে দিয়ে তাদের কাজকর্ম করাবে এবং দেশ বা রাজ্য চালাবে, কোনো একটা অঞ্চল চালাবে, সেটাকেই হচ্ছে গণতন্ত্র। মানে ওই দেশটা বা ওই অঞ্চলের জনগণই প্রধান, তারাই প্রধান শাসক এবং বাহক ও রক্ষক। তারা তাদের নিজেদের ইচ্ছা মতো মনোনীত কোনো একটা প্রার্থীকে
জয়ী করে তাদেরকে দিয়ে বা সেই প্রার্থীকে দিয়ে সেই কাজকর্ম করাবে। এটা হচ্ছে গণতন্ত্র। এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পক্ষে যুক্তি কি? নাগরিক স্বাধীনতা রক্ষা করে, জনগণের মতামতকে গুরুত্ব দেয় এবং শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর সম্ভব। এবার বিপক্ষে যদি যুক্তিগুলো আমরা দেখি, সেখানে কী পাবো? সেগুলো সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হয়, অদক্ষ সরকার গঠিত হতে পারে এবং সংখ্যাগরিষ্ঠতার অত্যাচার দেখা দিতে পারে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় শিক্ষাক্ষেত্রে মৌলানা আবুল কালাম আজাদের অবদানগুলি কি? সেই অবদানগুলি লেখো। আমরা জানি যে আমাদের ভারতবর্ষের স্বাধীন ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ এবং এই মৌলানা আবুল কালাম আজাদের যে গুরুত্বপূর্ণ অবদানগুলো আমাদের ভারতের শিক্ষা কাঠামোর ক্ষেত্রে বা স্ট্রাকচারের ক্ষেত্রেগুলো দেখতে পাবো যে ইউজিসি বা ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, যেটা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, এবং আইআইটি বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, এই দুটো জিনিস প্রতিষ্ঠার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি শিক্ষাক্ষেত্রে ধর্মনিরপেক্ষতা এবং সার্বজনীনতার উপরও জোর দিয়েছিলেন, এটাও আমরা জানি। তৃতীয় প্রশ্ন, গান্ধীজির অহিংসা এবং সত্যাগ্রহের প্রকৃতি বিশ্লেষণ করো। আমরা জানি যে আমাদের জাতির জনক হচ্ছে মহাত্মা গান্ধী। তিনি যে আন্দোলনগুলো করেছিলেন, বিভিন্ন সত্যাগ্রহ করেছিলেন এবং এর মধ্যে তিনার সবথেকে যেটা বড় হাতিয়ার ছিল সেটা ছিল কি? অহিংসা হচ্ছে গান্ধীজির আমাদের বলতে পারি সবথেকে বড় হাতিয়ার। এই গান্ধীজির অহিংসা হলো প্রেম এবং সহনশীলতার নীতি, যা সকল প্রকার হিংসার বিরোধিতা করে। সত্যাগ্রহ হলো সত্যের প্রতি দৃঢ় অঙ্গীকার এবং অন্যায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিরোধ। এর প্রকৃতিগুলো কি? সেগুলো আমরা দেখব। যে প্রকৃতি যদি আমরা দেখি, নৈতিক শক্তি এবং আত্মত্যাগের উপর ভিত্তি করে শান্তিপূর্ণ এবং অহিংসার উপরে বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করা। কোনো মানুষজন বা কোনো সম্প্রদায়, কোনো জাতির উপর কোনো অন্যায় হলে সেই অন্যায়ের প্রতিবাদ করতে হবে। পরবর্তী দেখছে সকল মানুষের প্রতি শ্রদ্ধা জানানো এবং সহনশীলতা প্রদর্শন করা। ডিয়ার স্টুডেন্ট, আমরা বলতে পারি ক্লাস 11 রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় সেমিস্টারের যে মডেল সেটটা বললাম, এই মডেল সেটের যে প্রশ্নগুলো ছিল প্রত্যেকটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রশ্নগুলো এবার পরীক্ষায় আসার চান্স খুবই বেশি। অতএব আমি আশা করব ডিয়ার স্টুডেন্টগুলো, তোমরা এই প্রশ্নগুলো ভালোভাবে পড়ে যাও এবং যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং ক্লাসটা শেয়ার করে দাও, যাতে অন্যান্য বন্ধুরাও ক্লাসটাকে দেখতে পারে এবং সুযোগ সুবিধা পায়। আর ক্লাস শেষে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সেমিস্টার দ্বারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তী ভিডিওগুলো আসার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পারো এবং আমরা তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে বিভিন্ন ক্লাস, সাজেশন, পিডিএফগুলো আমরা দিতে পারি।